তারেক রহমান একবার বলেছেন, আমার যদি ভুল না হয়ে থাকে নির্বাচনের প্রচারণায় একদিন বলেছেন হায়ের পক্ষে ভোট দিন। তিনি তো ওপেন বললেন যে এই 18 মাসে কিছুই করা হয়নি, ইচ্ছা করলে সরকার অনেক কিছু করতে পারত। যারা নিজেদেরকে বিপ্লবী বলছে, যারা এটার করতে যান প্রাণ দিতে মরিয়া হয়ে আছে, তারা কেন এতদিন পরে একেবারে নির্বাচন পরে গিয়ে স্বাক্ষর করতে গেল? তার আগে কেন স্বাক্ষর করলো না? বিষয়টা পাশ করবার জন্য হোক, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে একটা আয়োজন হয়েছে এবং গণভোটে হাঁ জয়যুক্ত হয়েছে এবং দেখা গেছে সেখানে 60.সামথিং মানুষ ভোট দিয়েছে গণভোটে, সেখানে হাঁ জয়যুক্ত হয়েছে। এখন আগামীকাল যদিও বলি শপথ গ্রহণ অনুষ্ঠান, সেক্ষেত্রে নিম্নকক্ষ গঠিতই হয়ে যাচ্ছে। উচ্চকক্ষে কি হতে পারে বলে, উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে বলে মনে করেন? কি জুলাই সনদের বাস্তবায়ন অনুসারে হবে নাকি আসলে বিএনপি দেয় ইশতেহারে এই পদ্ধতিতে হবে বলে আপনি কি মনে করছেন? আর যদি হয় কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় রাজ্জাকি ভাই দিয়ে শুরু করলে ভালো, তুমি বিজ্ঞ মানুষ, লয়ার মানুষ। জি। আহ যাই হোক, প্রশ্ন এখন করেছেন, দেখুন গণভোটটাই আমার কাছে বিতর্কিত। হুম, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং এই গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে যে গণভোটে মানুষ ভোট দিল বেশি আর সংসদ নির্বাচনে মানুষের ভোট প্রদানের হার কম, অর্থাৎ গণভোটে ভোট পড়েছে 60.26% আর সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%, যেটা আপনি নিজেই উল্লেখ করেছেন। গণভোটের প্রতি মানুষ এত আকৃষ্ট হয়ে গেল, যেখানে গণভোটে হ্যাঁ দিবে নাকি না দিবে, যেখানে 84 প্রস্তাবের বিপরীতে 48টি প্রশ্ন ছিল, 48টি প্রশ্নের কে কনসাইজ করে 4টিতে নিয়ে আসা হয়েছে এবং একবারে আপনাকে হ্যাঁ না বলতে হবে। এই যে তুমুল বিতর্ক, এই বিতর্কের মধ্য দিয়ে আবার সেখানে ভোট প্রদানের হার বেশি, মানুষ যেখানে কনফিউজিং যথেষ্ট পরিমাণ করে। আপনি বুকে হাতে বলুন তো, আপনি ভালো করে বুঝেন কিনা যে করা প্রস্তাব দেওয়া হয়েছে, যে প্রশ্ন আপনি বুকে আমি বুঝি না ভাই, আমি নিজে সহজ সরল ভাষায় কথা বলছি, আমি বুঝি না। অক্ষর জ্ঞান তো কিছু আছে, শিক্ষিত না হই অক্ষর জ্ঞান তো আছে, তাই না? আমি তো বুঝি না, অনেস্টলি স্পিকিং। সেখানে গণভোটের সব হ্যাঁ না কেউ কেউ দিয়ে দিল। আর যেখানে বিএনপি গণভোটের তো সাইলেন্ট ছিল, হ্যাঁ না এর ক্ষেত্রে সাইলেন্ট ছিল। শুধু তারেক রহমান বলেছিলেন সমালোচনা এড়ানোর জায়গা থেকে তারেক রহমান একবার বলেছেন, আমার যদি ভুল না হয়ে থাকে নির্বাচনের প্রচারণায় একদিন বলেছেন হায়ের পক্ষে ভোট দিন। আর টোটাল বিএনপি কি আসলে কেমন ছিল, হ্যাঁ নাকি না? না, তারা তো এই গণভোটের এই যে জুলাই সনদ প্রস্তাব, আইনি ভিত্তি ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে তো ফ্রম দ্য বিগিনিং তাদের আপত্তি। তারপর দেখা যাচ্ছে যে জনগণকে হয়তো কেউ কেউ কোনো কোনো বিশেষ শক্তি ভুলভাল বোঝাতে পারে, ও তোমরা সংস্কারের পক্ষে না। আচ্ছা, সংস্কারের পক্ষে না, সংস্কারের পক্ষে তো আমরা সবাই। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। আজকে আমার পার্সোনাল একটি পডকাস্ট আছে, আপনি জানেন, সেখানে বিচারক মাজদা হোসেন সাহেবকে আমি ইনভাইট করেছিলাম। উনি তো সংস্কার কমিশনের সদস্য ছিলেন, উনি তো ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। সংস্কার বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্য আর একজন ঐতিহাসিক ব্যক্তি, যে ইতিহাসে যার নাম জড়িয়ে আছে, বিচারক মাজদার হোসেন সাহেব, তিনি তো ওপেন বললেন যে এই 18 মাসে কিছুই করা হয়নি, ইচ্ছা করলে সরকার অনেক কিছু করতে পারতো। আমাদের আশা ছিল ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছু করবে, কিচ্ছু না। যে সেখানে আইন উপদেষ্টা বিচারকদের উপরে চোখ রাঙান, আইন উপদেষ্টা ইনডিরেক্টলি নির্দেশ দেন, এটাই কি সংস্কার? অতএব এই যে সংস্কারের প্রস্তাব, এই যে জুলাই সনদ আর সরকারের ইচ্ছা বা সরকারের যে ভরকেন্দ্রগুলো বা সরকারের বিহাইন্ড দ্য স্ক্রিন যারা সরকার চালিয়েছে, তাদের মধ্যে সংস্কার নিয়ে নানান ধরনের জটিলতা আছে। আচ্ছা, আমি মূল প্রশ্ন আছে উত্তরে, সেটি হচ্ছে আমাকে একটু বোঝান, এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ খুব ভালো প্রস্তাব, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি থাকবে না একজনের ক্ষেত্রে খুব ভালো প্রস্তাব, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্যের মানে ক্ষমতার ভারসাম্য আনাবে, খুবই ভালো প্রস্তাব। কিন্তু এই যে গণভোটটা কি প্রয়োজন ছিল? আমি প্রথমে বলেছি এটি সংবিধান সম্মত নয়। দ্বিতীয় কথা হচ্ছে 2/3 ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি এখন ক্ষমতায়। এর আগে সংবিধান সংস্কার হয়েছে না? হয়েছে তো। এর আগে তো নানান আইনের সংস্কার হয়েছে, নতুন নতুন আইন প্রণয়ন হয়েছে। তার যদি গণভোট প্রয়োজন আছে? আচ্ছা, এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তো সংস্কার প্রস্তাব বিএনপি যা ইচ্ছা করতেই পারে। এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটি কেন, কোন উদ্ভট চিন্তা থেকে এটি এলো? এবং একই সঙ্গে প্রশ্ন, এটি দাবি তো মূলত এনসিপি এবং জামাতে ইসলামী ছিল, তাই না? সেই এনসিপি কেন এত কিছুর পরে, এত দিন পরে, নির্বাচন হয়ে যাওয়ার পরে, আজ কিবার রোববার আজকে সারা গেছেন বঙ্গভবনে স্বাক্ষর করতে? আপনি বুঝতে পারছেন না খেলাগুলো কোথায়? যারা প্রস্তাবক, যারা নিজেদেরকে বিপ্লবী বলছে, যারা এটার করতে যান প্রাণ দিতে মরিয়া হয়ে আছে, তারা কেন এতদিন পরে একেবারে নির্বাচন পরে গিয়ে স্বাক্ষর করতে গেল? তার আগে কেন স্বাক্ষর করলো না?
এই প্রশ্নগুলো পাল্টা আপনাদের কাছে, তাহলে এটি দিয়ে কি হচ্ছে? তারপরে উচ্চকক্ষ গঠন হচ্ছে কি হচ্ছে না আমি একটু জানতে চাই, যদি উচ্চ- গঠন হয় তাহলে কিভাবে গঠিত হওয়া উচিত? বিএনপি বা বলে বিএনপি বিএনপি তো বলে আসছে যে আসনের ভিত্তিতে, হুম হুম আসনের ভিত্তিতে তারা উচ্চ কক্ষ গঠন করতে চায়, আর জামাতে ইসলামী চায় পিয়ার পদ্ধতি। হ্যাঁ। সো এটা তো এখনো নিষ্পত্তিহীন অবস্থা আছে, জি। নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি না হলে কোনো জটিলতা তৈরি হবে কি? জটিলতা তো সৃষ্টি হতেই পারে। জামাতে ইসলামী 68 আসনই আছে, আরো 6টা তাদের সহযোগীদের। সো এতগুলো আসন নিয়ে তারা তো শক্তিশালী বিরোধী দল হিসেবে উপস্থিত হয়েছে, জি জটিলতা অবশ্যই তৈরি হবে। জি, ধন্যবাদ। জনাব আবহানা রাজ্জাকি, আমি পান্না ভাইয়ের এই কথাগুলো আসি যে গণভোট প্রথম যদি বলি সংবিধান সম্মত নয়, গণভোট আসলে মানুষের বোঝার মতো করে করা হয় নাই, গণভোট একটা বিতর্কিত একটা বিষয়। এই গণভোটটা আসলে কেন করতে হয়েছিল, বা আমি যদি এভাবে প্রশ্ন করি, জুলাই সনদে আবার বিএনপি জামায়াত ওরা স্বাক্ষর বা অন্যান্য দলগুলো কেন স্বাক্ষর করলো? কি আজকে যে করলো? না না, আগে তারা জুলাই সনদে স্বাক্ষর সেটাই করেছে না? কে? না, জুলাই সনদে তো সবাই সবার স্বাক্ষর সাথে সবাই স্বাক্ষর করেছেন? NCP এনসিপি NCP আজকে করতে যাচ্ছে। হ্যাঁ। এটা উনি এনসিপি আজকে করতে যাচ্ছে। না, পান্না ভাই তো অনেকগুলা কথা বলছে, ভালো বক্তা, ভালো আলোচক, নিজের ফেসবুক নাকি বলে ইউটিউব চ্যানেল চালায়। হুম। তাছাড়া উনি একজন বড় মাপের সাংবাদিক, আইনি বিষয় ভালো বোঝেন। আমি এখানে আইনের বিষয়টি নিয়ে কথা বলবো না, তাইলে একটা বিষয় আসে কি মনে হয় যে আমি লয়ার, আমি বলে গেলাম। এটা 2-3জন লয়ার থাকলে একটা আলোচনা, সেটা ভিন্ন। আমি সাদা মাটা দৃষ্টিতে যেটা দৃশ্যমান সেটা বলছি। ধরেন এখানে গণভোট এবং বনাম ইশতেহার একটা লড়াই হচ্ছে। ইনফ্যাক্ট গণভোট বনাম ইশতেহার, গণভোটটা লিগাল ইললিগাল সেই চ্যাপ্টার তো পরে, কিন্তু গণভোটের পক্ষে জনগণ রায় দিছে, আর ইশতেহারটা হলো দলীয় রায় বা দলীয় সিদ্ধান্ত। এখন উনি পান্না ভাই বললেন যে তারেক রহমান সাহেব এটার পক্ষে একবার হা বলেছেন। উনি হা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই, হা বলেছেন। তারপরে আর কখন, ওইটাই ছিল চূড়ান্ত লাস্ট। এখন যে পরিমাণ ভোট পেয়ে এই বিএনপি জয়লাভ করলো, এবং আমার কাছে মনে হয় যে উনি যদি হা ভোট দিতে না বলতেন তাহলে বোধহয় গণভোট ফেল করতো। উনি যেহেতু হাতে ভোট দিতে বলেছেন, আমি মনে করি, কারণ আমি তো এর বাইরে যেতে পারবো না, আমি অনুমান করে কিছু বলবো না, কাজে হা জয়লাভ করেছে। হা জয়লাভ করলে এখন তাদের জন্য এটা অব্লিগেটরি, কারণ আপনি তো প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর, উনি এখনো ওত নেন নাই, বাট প্রধানমন্ত্রী তো আপনার মাধ্যমে আবারও তাকে একবার শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমাদের তো ফোরাম নাই জানানোর। এবং যারা তারেক রহমান সাহেব, আমি আবার একটু অভিভাবক জানাই যে আজকে ওনার জন্য এই গণভোটটা আমি মনে করি পাশ করেছে। এখন সেই হিসাবে গণভোট আর যে এক্সিকিউশন, ওইটার আলোকে সংবিধানকে সংস্কার করাটা আমি মনে করি তাদের জন্য, মানে যদি আদর্শগতভাবে চিন্তা করেন, নৈতিকভাবে চিন্তা করেন, তাইলে তাদের জন্য এটা টু সাম এক্সটেন্ট তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এখন আসেন 2/3 মেজরিটি ওনার পার্লামেন্টে গেছেন, মানলাম না গণভোট, এটা অন্য কথা। মানলাম না ইশতিহার যেটা ওনারা দিচ্ছেন, কথার কথা, কারো কিছু করার নাই। বাট আমরা যে বিগিনিংটা চাইছিলাম যে একটা শক্ত বিরোধী দল গেছে, কারণ আমি ভোটের রেশিওতে যদি বলি, সিটের রেশিওতে 213টা তারা বিএনপি, জামাত পাইছে 66টা, ওরা পাইছে 6টা। সিটের রেশিওতে কিন্তু তাও স্ট্রং, কিন্তু ভোটের রেশিওতে কিন্তু অনেক অনেক ভোট পেয়েছে। সেই হিসাবে কিন্তু জনমত একটা বিশাল ব্যাপার, তার মানে বিরোধীদের পক্ষে একটা জনমত আছে। সেইটাকে মাথায় রেখে দুটো ব্যাপার এখানে আপনি আনছেন, গণভোট আর দলীয় ইশতেহার বাদ দিলে উচ্চ কক্ষে দুই পক্ষের দ্বিমত নাই, কিন্তু উচ্চ কক্ষটা গঠন হবে কিভাবে সেটা নিয়ে একটু দ্বিমত আছে। উচ্চ কক্ষটা কি গণভোটের আলোকে হবে, গণভোটের যে সিদ্ধান্ত তার আলোকে, নাকি দলীয় ইশতেহার মোতাবেক? দলীয় ইশতেহার মোতাবেক হলে সহজ বাংলা, নিম্ন কক্ষে তারা পাইছে 2/3 মেজরিটি, উপরেও তারা পেয়ে যাবে 2/3 মেজরিটি। আর যদি গণভোটের আলোকে আসেন তাহলে তাদের সিট হবে পাশাপাশি, ধরেন অলমোস্ট 50-50, অলমোস্ট। তো সুতরাং সেটা তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই গণভোট, মান্না ভাই বললেন যে এটা বেআইনি হয়েছে, আমি তর্কের খাতিরে ধরলাম। প্লাস মান্না ভাই আরো একটা হয়তো একটু রাগ হয়ে বলছেন যে আমি গণভোট বুঝি না, আমি এটা বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না। না, আমি ওটা বলিনি। আমি হ্যাঁ না উত্তর আমি একবারে দেবো হ্যাঁ, কিভাবে, বা সেটাই, যে সেটাই। প্রশ্নগুলো রয়েছে হ্যাঁ, সেই সেটাই। প্রশ্নগুলো আমি বুঝি না। বুঝি না, রাইট। আমি তো, কিন্তু তারপর আমি বিশ্বাস করতে চাই না যে উনি বোঝেন না, ওনার মতো লোক বোঝে না, এইটা আমি বিশ্বাস করতে চাই না। এটা হয়তো উনি বলছেন ওনার লজিক্যালি যে উনি এটা চান না আর কি, সোজা বাংলা। কিন্তু আমি যদি সাধারণ দৃষ্টিতে আসি,
জনগণ কিন্তু সাধারণ জনগণ যারা, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না, বাঙালি জাতীয়তাবাদও বোঝে না, সংস্কার কি বোঝে না, উচ্চকক্ষ নিম্নকক্ষ বোঝে না। তাদের ভোট নিয়েই তো আমরা সংসদে যাচ্ছি। 18 বছর বয়সে একটা ছেলে মেয়ে ভোট দেয়, সে জানেই তো না কিছু। উনি বলুক ওনার 18 বছরের বাচ্চা কি জানে, ভোট হচ্ছে কারে ভোট দিব, উনি কাজ করবে কি, লোকটাকে নাম বলেও কেউ চিনবে না, তারা কলেজে নিয়ে যেতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, ধৈর্য আনতেছে এই সেই ভোট নিয়ে কিন্তু আমরা পার্লামেন্টে যাই। তার মানে জনগণ কিচ্ছু বোঝে না যদি এইভাবে ধরি। কিন্তু জনগণ একটা জিনিস তো বুঝছে যে তারেক সাহেব বলছে হাতে ভোট দিতে, তাতে হাতে ভোট দিছে। তারপর তো মোতাবেক গণভোটটাকে কার্যকর করা খুব জরুরি। পৃথিবীর কেউ না জানুক, সাধারণ জনগণ না বুঝুক, উনি তো জানেন, উনি তো বলছেন। সেই হিসাবে এবং গণভোটের উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে যখন দ্বিমত নাই, দেখেন কতগুলা মিল। আবার গণভোটের প্রস্তাবও কিন্তু বিএনপি আনছিল যখন এই সংস্কার কমিটি নিয়ে দ্বিমত। আজকে যদি দ্বিমত না হইতো, গণভোটই হইতো না। এই জন্য আমি তারেক রহমান সাহেবকে বলতে চাই, উনি যদি আরো আগে আসতেন, আরো আগে আসলে হয়তো আরো সমাধান ভালো হইতো, হয়তো গণভোট আমাদের লাগতোই না। কারণ উনি আইসে কিন্তু একটা সমাধান দিচ্ছেন, নির্বাচনটা হয়ে গেল এবং হাতে ভোট দিতে বললেন। কিন্তু উনি যদি আগে আসতেন, এইটা যখন গণভোট হওয়ার আগে, ওই প্রস্তাব হওয়ার আগে যদি আসতেন, তাহলে হয়তো ওনার এই কারিশমা দিয়ে উনি এটাও পারতেন হয়তো বা, যার সঙ্গে আমরা একটা সিদ্ধান্তে চলে যাই। মানে উনি ওনার লেট করার কারণে কিন্তু আমরা এই জটিলতাটাই পড়ছি। কারণ আলটিমেটলি তো উনি নির্বাচনটা তুলে ফেললেন এবং ভালোভাবেই উনি আসার পরে ওনার ক্যারিশম্যাটিক ইয়ে দিয়ে বিএনপি জয়লাভ করেছে। এই সব কিছু মিলাইলে আমি যেটা সিম্পল মনে করি যে এখন গণভোটকে আপনি কোনোভাবে বেআইনি এই কারণে বলতে পারবেন না, নাম্বার ওয়ান, ইট ওয়াজ সাইন্ড বাই দ্য পলিটিক্যাল পার্টিস। নাম্বার টু, এনসিপি দেয় নাই স্বাক্ষর, আজকে দিতে যাচ্ছে। এনসিপি সম্পর্কে মানুষের ধারণা কি, সে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর সেদিন না করলেও মানুষ এইটা বিশ্বাস করে না ওনারা জুলাই সনদ চায় না। কিন্তু আর যারা স্বাক্ষর করছে, তারা স্বাক্ষর করা সত্ত্বেও মানুষ আস্থায় নিতে চায় না যে তারা জুলাই সনদ মানতে চায়। যদি তাই হয় তাহলে এই বিতর্কগুলো আসতেছে কেন? গণভোটে হয়ে গেছে, তারপরে কথা চলছে কেন? ভুল শুদ্ধ যাই হোক, ম্যান্ডেট বাই দ্য পিপল, এবং সবচেয়ে বড় দল যিনি ক্ষমতায় আসছেন তার হায়ের উপরে জনগণ বিশ্বাস করে আস্থা রেখে দিছে। এখন শুরুতেই যদি আমাদের আস্থা নিয়ে কেরিকেচার শুরু হয়, কিংবা কোনো রকম কালক্ষেপণ শুরু হয়, কিংবা সন্দেহ তৈরি হয়, 5টা বছর কিভাবে যাব সেটা নিয়ে আমি চিন্তিত। জি, ধন্যবাদ। আমি পান্না ভাইয়ের কাছে একটু আবার যেতে চাই। পান্না ভাই, যদি অর্থাৎ উচ্চ কক্ষে বিএনপির ইশতেহার অনুযায়ী গঠন করা হয়, নতুন করে রাজনীতিতে নতুন করে জটিলতা তৈরি হবে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, যেহেতু নিম্নকক্ষে বিএনপি 2/3 ভোট পেয়েছে, সেখানে তাদের আইন পাশ করতেও তো তার আর কোনো জটিলতা নাই। দুইটা প্রশ্ন উত্তর যদি আপনি- না, একটা আপনার শেষের প্রশ্ন উত্তর দিয়ে শুরু করি। সেটা হচ্ছে অবশ্যই তাদের কোনো সমস্যা না, তারা ব্রুট মেজরিটি পেয়েছে। যদিও ব্রুট মেজরিটি ইতিহাস বলে যে সংশ্লিষ্ট দলের জন্য ক্ষতির কারণ হয়, তারা এক না হয়ে ওঠার সুযোগ পায়। যাই হোক, এগুলো ভবিষ্যতেই বলবে যে বিএনপির ক্ষেত্রে আসলে কি হবে। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু করার নেই, হয়তো জামাত ইসলামী, এনসিপি যে 2-1 সদস্য বা স্বতন্ত্র বা অন্যান্য দলে যারা আছে, তারা একটু হইচই করতে পারবে, কিন্তু বিএনপি যা ইচ্ছা তাই করতে পারবে। আর উচ্চকক্ষের ক্ষেত্রে আপনি বললেন যে জটিলতা, সেই তো পুরনো প্রশ্নটা বোধহয় ঘুরে ফিরে এলো, যে জটিলতা একটা সৃষ্টি হবে। আমি জটিলতা এই জন্য বলছি, আচ্ছা জটিলতা হওয়ারও তো দরকার, ওখানেও তো তারা বেশিরভাগ আসন পাবে উচ্চ কক্ষে। হ্যাঁ বিএনপি ওখানেও তো উচ্চ কক্ষ, হ্যাঁ হ্যাঁ, যদি ইয়ে অনুযায়ী হয়, হ্যাঁ, যদি একেবারে পিয়ার পদ্ধতিতেও হ্যাঁ, হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আইন পাশ করার ক্ষেত্রে তো তেমন কোনো জটিলতা তৈরি হবে বলে মনে হয় না আমার মতে। তো সেই ক্ষেত্রেও বা বিএনপি কেন রাজি হবে না বলে? রাজি হবে না এই কারণে তাদের রিপ্রেজেন্টেটিভ কম যাচ্ছে, যদি ভোটের হিসেবে হয়। ভোটের হিসেবে পিয়ার পদ্ধতি হলেও তো ওনাদের আসন বেশি থাকছে তো। না, যদি বেশি থাকছে আর পিয়া আর জনগণের ভোটের রেশিওতে যদি হয়, তাহলে তাদের প্রতিনিধিত্ব কম যাবে উচ্চকক্ষে। এটাই, সো এই কারণে তারা ওইটা চাচ্ছে। এই কারণে আচ্ছা, তারা যখন এই দাবিটি তোলে, খুব ভালোভাবেই তারা নিশ্চয়ই হিসেব নিকেশ করেই কথা বলেছিল যে আওয়ামী লীগ যে নির্বাচনে আসতে পারবে না বা একেবারে বাদ হয়ে যাবে, তারা কিন্তু এই হিসাবটা মাথায় নিয়ে বলেনি। তারা আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগ আসলে একটা কন্টেস্ট হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কম নয়, এবং একটু দেখা গেছে 2008 পর্যন্ত মানে পার্সেন্টেজে আওয়ামী লীগ সবসময় এগিয়ে ছিল, 35-40% মধ্যে দুই দলেরই, বাট বিএনপির চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি আসন পেয়েছে। যাই হোক, এই জন্য সংসদে মানে সংসদের নিম্নকক্ষে যদি হয়ে থাকে তার ভিত্তিতে বা আসনের ভিত্তিতে তারা এটা চাইছিল। দেখুন, আমার মনে হয় এই পর্যন্ত যাবে না, তার আগে অনেক ধরনের জটিলতা হবে। জটিলতা এখনই দেখা দিয়েছে, আমি জানি না যে কি হবে, কি হতে যাচ্ছে সকালে। আমরা তো সবসময় সংশয় প্রকাশ করি, সংশয় প্রকাশ করাটাই আমাদের কাজ, প্রশ্ন তৈরি করাটাই সাংবাদিকদের কাজ। আশাবাদী নয় কেন আপনারা, সংশয়বাদী কেন? না, এখন তো শোনা যাচ্ছে যে বিএনপি তো বলছে যে এটা তো সংবিধানে নেই, সাংবিধানিক সংস্কার পরিষদ বলে আবার কি আছে, সালাউদ্দিন আহমেদ বলেছেন।
বিএনপি একাধিক সূত্র বলছে যে তারা একই সাথে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওত নিতে চায় না। তারা আগে এমপি হিসেবেই শপথ নিতে চায়, পরেরটা পরে। এদিকে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আপত্তি আছে, যেহেতু তাদের মধ্যে সরকারই আয়োজন করছে শপথের। কিন্তু পেছনে তো জামাত আছে, এনসিপি আছে, তারা আপত্তি জানাচ্ছে। এরই মধ্যে আমরা তো এ ধরনের খবর পাচ্ছি, আমি জানি না কতটুকু সত্য না মিথ্যা, তবে একেবারে তো উড়িয়ে দেওয়া যায় না। এটা তো সত্য কথা যে বিএনপি যেটা বলছে যে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই, অতএব ঝামেলা হচ্ছে। কি খবরটা পাচ্ছেন সেটা পরিষ্কার। খবর পাচ্ছে ঝামেলা কিছু একটা হচ্ছে, সেই ঝামেলাটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা বুঝতে পারছি। আমরা তো শপথ গ্রহণ আমরা তো বলেছিলাম, আপনারা এখানেও বলেছে যে আমি মনে করি না ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে। আমি মনে করি না যে, এখনো বলছি, মানে এই কয়েকদিন আগে এসে বলেছিলাম যে নির্বাচন হবে কিনা, আগের রাতে আপনি বিশ্বাস করবেন না যে যথেষ্ট কনফিউজড, হ্যাঁ, যথেষ্ট হয়ে গেল নির্বাচন হয়েছে। নিরপেক্ষ আবার এই কথাই বলেছিলাম যে আমাদের ধারণা যেন, আমাদের সংশয় যেন মিথ্যা প্রমাণিত হয়, এ কথাও বলেছিলাম। তার কারণ এই গভর্নমেন্টের কোনো কাজের প্রতি আমার কোনো আস্থা যায় কিন্তু না। ঐতিহাসিক নির্বাচন তো হয়েছে, এটা তো অস্বীকার করতে পারেন। ইতিহাস বলতে পারেন, সন্ধ্যার ভোট, মানে আমি না এগুলো আর বিতর্কের সৃষ্টি করতে চাচ্ছি না। যেহেতু আপনি বলেছেন ঐতিহাসিক হয়েছে, আওয়ামী লীগের সময় দিনের ভোট রাত 10টা থেকে শুরু হয়েছিল, আগের রাত 10টা থেকে, আর এই ভোট এই 2026 12 ফেব্রুয়ারি ভোট আগের দিন সন্ধ্যা থেকে শুরু হয়েছে, সেদিক থেকে ঐতিহাসিক। আওয়ামী লীগের মতো একটি দল নেই, সেদিক থেকে ঐতিহাসিক। এই ভোটটা আরো এগিয়ে, হ্যাঁ, আগের দিন রাতে কিন্তু হ্যাঁ, সন্ধ্যা থেকে। আওয়ামী লীগের যেহেতু লাভ হয়েছে, আওয়ামী লীগকে আমরা যে কারণে অপবাদ দিয়ে আসছি, কেন বা বলবো, কোনো সন্ধ্যা থেকে প্রতি কেন শুরু হয়েছে বলে কেন আপনি জানেন না? আপনি ফুটেজ দেখেননি? ব্যালট পেপার খোলা, ওই গণভোটের ব্যালট পেপার সামনে দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে, ওপেন ব্যালট বাক্সের উপরে। তারপরে আপনার রেজাল্ট শিটে সিগনেচার নিয়ে, আওয়ামী লীগের সময় এটি ঘটেনি। সিল মেরেছে গণহারে আগের রাত থেকে, জি। কিন্তু রেজাল্ট শিটে সিগনেচার দিয়ে নেওয়া পোলিং এজেন্টদের, এটা তো ভাই ফুটেজে ধরা পড়েছে, জি, কোনো ধন্যবাদ। লাল গল্প নয়, তাই না? জি, জি। তো আপনি সেদিক থেকে ঐতিহাসিক, হ্যাঁ, নানান কারণ ঐতিহাসিক। এবং ঐতিহাসিক আরো একদিক থেকে, পৃথিবীর ইতিহাসে কোনো নির্বাচন পাবেন না, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে একটা নির্বাচনের আগের রাত পর্যন্ত মানুষ কনফিউজিং অবস্থা থাকে, নির্বাচন হবে কিনা। আচ্ছা।